আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদ মায়ার প্রেমগাথা। খণ্ডাংশ। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা ৩। সকাল ৮:১৫। হৃদ গোসলে। মায়া তাড়াহুড়া করে হৃদের ঘরে ঢুকলো। হৃদ দেখে বন্ধ দরজার ওয়াশরুমের দিকে তাকিয়ে বুঝলো হৃদের গোসল শেষ হয়নি। মায়া হাতে গরম কফিটা বিছানার পাশে বেড সাইড টেবিলের উপর রেখে ঝটপট নিজেদের বিছানা গোছালো। সকালে সুফিয়া খানের ফোন এসেছিল মায়াকে ওই বাড়িতে না পেয়ে। তিনি কথায় কথায় জানায় মায়াকে আজকালের মধ্যে আশুগঞ্জ পাঠানো হবে আরিফের আবদারে। সেখান থেকে ওদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজনে মায়াকে খান বাড়িতে তোলা হবে। ব্যাপারটায় মায়া ভীষণ খুশি, যদিও হৃদ জানে না। তবে আনুষ্ঠানিক বিয়েতে যখন হৃদ রাজি হয়েছে, তার মানে মায়াকেও ওর বাপের বাড়ি পাঠাতে হৃদ অমত করবে না। মায়া বিছানা গুছিয়ে হৃদের শার্ট প্যান্ট কাবার্ড থেকে খুলে রাখলো। হৃদের কফিতে হাত দিয়ে দেখলো কফিটা ঠান্ডা। সেথায় মায়া আবারও কফিটা গরম করে নিয়ে এসে দেখলো হৃদ তখনও বের হয়নি। হৃদ এত সময় নিয়ে গোসল করার কথা না। হৃদের ফোন চার্জে। পাশে হৃদের ব্ল্যাক কফি রাখতে গিয়ে মায়া চট করে বন্ধ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে কফির কাপটা আবার হাতে নিল। যদিও মায়া হৃদের তেতো কফি খায় না, কিন্তু হৃদকে নিজের এঁটো কফি খাওয়াতে চায় বলে মায়া ঝটপট করে হৃদের কফিতে চুমুক বসাতে মায়ার জিভ পুড়ল। সাথে নাক মুখ ছিটকে ওয়াক করে থুতু ফেলে বলল, ওয়াক থু, ছি, কি তিতা কফি। তেতো কফিতে মায়ের মুখ বিষাদে জ্বলে উঠল। নাক মুখ কুঁচকে মাথা নাড়ল। কিন্তু হৃদকে মায়ের খাওয়া এঁটো খাবার খাওয়াবে বলে মায়া পুনরায় কফিতে চুমুক বসাতে গিয়ে হৃদ খট করে দরজা খুলে বেরোতে মায়া থতমত খেয়ে তাড়াহুড়া করতে গিয়ে জিভ পুড়ে চেঁচিয়ে উঠল। হাতের কফিটা বেড সাইডের টেবিলে পুনরায় রেখে দুহাতে মুখ চেপে পালিয়ে যেতে চাইলে হৃদ এগিয়ে এসে মায়ার বাহু চেপে নিজের দিকে টেনে বলল, কি হয়েছে মুখে দেখি। কিছু হয়নি, ছাড়ুন, আমি আইস দিব। হৃদ জোর করে মায়ের মুখ থেকে হাত সরিয়ে দিয়ে মায়ের গাল চেপে ঠোঁট উঁচু করে বলল, ঠোঁট পুড়েছে? না, জিভ। কিভাবে? আপনার তেতো কফি খেতে গিয়ে এমন হয়েছে। তাহলে তেতো কফি খেতে গেলে কেন? এমনি খেয়েছিলাম, একটু টেস্ট করতে। আচ্ছা, হা করো, আমি দেখি কি হয়েছে। না, ছাড়ুন, কিচ্ছু হয়নি, আমি আইস ঘষে দিলে ঠিক হয়ে যাবে। হৃদ বিরক্তিকর কপাল কুঁচকে মায়ের গালে চাপ বাড়িয়ে দ্বিগুণ ঠোঁট উঁচিয়ে বলল, হা করো। মায়া উপায় না পেয়ে হা করতে হৃদ ফের বলল, জিভটা বের করো। মায়া একটু দ্বিধাবোধ করলো, কিন্তু হৃদ এক হাতে মায়ের ঘাড় আর অপর হাতে মায়ের গাল চেপে রাখায় মায়া নাড়াচাড়া করার সুযোগ না পেয়ে ছোট গোলাপি রঙের জিহ্বাটা বের করতে হৃদ সেদিকে দৃষ্টি ফেলে পরখ করলো। মায়ের গালের হাতটা ছেড়ে মায়ের জিহ্বা ছুঁয়ে বলল হৃদ, এখানে পুড়েছে? মায়া মাথা ঝাঁকালো, যার অর্থ হ্যাঁ। হৃদ নুয়ে মায়ের জিভে নিজের ঠোঁট ছোঁয়াতে মায়া আতকে চট করে জিভ মুখের ভিতর পুরে নিতে হৃদ মায়া চুলের মুষ্টি পেছনে টেনে মুখটা উপর করে। মায়ের মুখের উপর ঝুঁকে বিরক্তিকর গলায় বলে, মুখ খোলো। না। হৃদের ধমকে মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে জিভ বের করলো। হৃদ ভেজা ঠোঁটে ফের মায়ার জিভে নিজের ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু খেলো। একটা, দুইটা, তিনটা, পরপর বেশ কয়েকটা। মায়া লজ্জায় লাল হয়ে উঠল। হৃদ মায়ের কম্পিত শরীরটার কোমর চেপে নিজের বুকে ঠেকালো। হৃদ বেশ সময় নিয়ে মায়ের জিভে ঠোঁট চেপে শেষবার শব্দ করে চুমু খেয়ে বলল, বেশি জ্বলছে? হৃদ মায়া চুল ছাড়লেও কোমর ছাড়ল না। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে অসম্মতিতে মাথা নাড়তে হৃদ বলল, গরম কফিতে মুখ দিচ্ছিলে কেন? হৃদের কথায় মায়া মিনমিন করে বলল, আপনি সবকিছুতে নাক ছিটকান, সেজন্য আমি আপনার কফি খেয়ে এঁটো করতে চাচ্ছিলাম। নাক আমি সবার জন্য ছিটকাই, তোমার জন্য না। তোমার কোনো কিছুতে আমার শখ
কিংবা ঘৃণা আসে না হৃদ। মায়া অবিশ্বাসের ন্যায় শুধল হৃদকে, বলল, সত্যি? হৃদ ঝুঁকে মায়ার গালে শব্দ করে চুমু খেয়ে বলল, তুমি আমার অমূল্য সম্পদ হৃদ, যার মূল্যায়ন আমার জীবনে অতুলনীয়। সামান্য কফির কেন, তোমার সাথে এই জীবন ভাগাভাগি করতে প্রস্তুত। হৃদ খালি গায়ে মায়াকে দুহাতে জড়িয়ে মায়ের গালে নিজের নাক ঘষল। মায়া শিরশির করে কেঁপে হৃদকে টেনে দাঁড় করে প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা আপনি সবসময় আমাকে হৃদ হৃদ বলে ডাকেন কেন? তাহলে কি ডাকবো? আমার নাম রিক্তা ইসলাম মায়া। দুটো নামের একটা নামও আপনি ডাকেন না কখনো। মাঝে মধ্যে যখন আপনি আমায় হৃদ হৃদ বলে চেঁচিয়ে ডাকেন, তখন আমার মনে হয় আপনি আমাকে না নিজেকে ডাকছেন। আপনার নামের সাথে আমি নিজের নাম গুলিয়ে ফেলি। হৃদ অল্প হেসে মায়ার নাক টেনে বলল, সেজন্যই তো ডাকি ম্যাডাম। মানে? আমার নাম কি? মায়া হৃদের নাম জবানে বলতে ইতস্তত করায় হৃদ ফের বলল, বলো। আব্রাহাম হৃদ খান। শর্ট নাম কি? হৃদ। আমি তোমাকে কি ডাকি? হৃদ। এখানে হৃদ, ওটা হচ্ছে রয় ঋষিকারে হৃদ হৃদ, আর এটা হচ্ছে রয় ঋষিকারে হৃদ হৃদ। এখন তোমরা যদি আমার কথা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, সেজন্য আমি তোমাদেরকে একদম এক্সপ্লেন দিয়ে বানানটা বলে দিলাম। হ্যাঁ, চলো গল্পে আসি। এখন হৃদ আর হৃদ দুটো নামের শব্দ, এগুলো এলোমেলো করে একটা আরেকটার সাথে মিলাও। মানে দুটো নাম ভাঙবো? কিভাবে? ধরো হৃদের রি আর রিতের ত নিলে যেমন হৃদ হয়, তেমনি রিতের রি আর হৃদের দ নিলেও হৃদ হবে। মানে আমাকে ভাঙলেও তোমাকে খুঁজে পাওয়া যাবে, আবার তোমাকে ভাঙলেও আমাকে খুঁজে পাওয়া যাবে। বুঝেছেন ম্যাডাম? মায়া হতবাকের ন্যায় মাথা নাড়ল। আসলেই তো ব্যাপারটা চমৎকার। মায়া এই সুন্দর বিষয়টা আগে লক্ষ্য করেনি কেন? হৃদ মায়ের কপালে টোকা দিয়ে সরে দাঁড়ালো। মায়া নামিয়ে দেওয়া শার্ট প্যান্ট পরে অফিসের জন্য রেডি হলো। হৃদ ভেজা চুলে বিছানায় বসে মায়াকে কাছে ডেকে বলল, কাছে এসো। হৃদ মায়াকে ডেকে নিজেই হাত টেনে মায়াকে মধ্যস্থলে দাঁড় করিয়ে বলল, মাথা মুছো। মায়া তোয়ালে না খুঁজে নিজের সুতির ওড়নাটা দিয়ে হৃদের মাথা মুছতে মুছতে নিজেদের বিয়ের প্রসঙ্গ টেনে বলল, আম্মু বলেছে কিছুক্ষণ পর এখানে আসবে আমাকে নিতে। আজ নয়তো কাল আমাকে আশুগঞ্জ পাঠিয়ে দিবেন বলেছে। আরিফ ভাই আমাদের বাড়ি থেকে আমাদের বিয়ে হবে আয়োজন করতে চায়। এতে অবশ্য কারো কোনো অমত নেই। মায়ের কথা শেষ হতে হৃদ তপ্ত মেজাজে চোয়াল শক্ত করে বলল, বউ আমার, বিয়ে আমার, আর ডিসিশন দিবে অন্য কেউ? কেন, আমি কি তাদের হাতে ভাত খাই? হৃদকে রেগে যেতে দেখে মায়া হৃদকে বুঝাতে চেয়ে বলল, আপনি ভুল ভাবছেন নেতা সাহেব। দুই পরিবার সালাহ চায় বলে এমন ডিসিশন নেওয়া। তাছাড়া এটা তো আর আমার পরিবারের একার ডিসিশন না, আপনার পরিবারের সম্মতি দেওয়াতেই। মায়ের কথার মাঝে হৃদ মায়াকে ঠেলে নিজের থেকে দূরে সরিয়ে উঠে দাঁড়ালো। চোয়াল শক্ত করে চিবিয়ে বলল, রং ঢঙের বিয়ে করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান করো, আর নয়তো বিয়ে ক্যান্সেল। আমি তোমার বাড়িতে যেতে পারবো না। অপমানিত স্থানে আমি দ্বিতীয়বার ফিরে যাই না। হৃদের কথায় মায়াও খানিকটা রাগ দেখিয়ে বলল, আপনি এখন আমার পরিবারকে ছোট করছেন নেতা সাহেব। আমি ছোট করছি না, তারা আমাকে ছোট করেছে, সেজন্য আমি দূরত্ব বজায় রাখছি। শোনো হৃদ, কোনো কিছুর শুরু আমি করি না, কিন্তু কেউ আমাকে তুচ্ছ করবে আর আমি তাকে সম্মান ঠুকবো, এতটাও ভালো নয়। বউ ভালোবাসি, কিন্তু শ্বশুর বাড়ির অপমান ভুলে যাইনি। আমার সাথে সংসার করতে চাইলে আমার বাড়ি থেকে অনুষ্ঠান হবে, নয়তো। নয়তো কি? হ্যাঁ, অন্যায় তো আপনিও করেছেন, আমিও তো আপনাকে ক্ষমা করে একটা সুযোগ দিয়েছি, তাহলে আমার পরিবার কেন পাবে না সেই সুযোগটা? সব ভুলেরই তো ক্ষমা আছে, তাহলে কিছু মনে পুষে রেখেছেন এখনো? মায়া তর্কে হৃদের মেজাজ খিচে যায়। সে মুখে মুখে তর্ক বিষয়টা নিতে পারে না। হৃদ মেজাজ খিচে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোর মতন ভালো মানুষ না, তাই কাউকে ক্ষমা করতে পারি না। এখন তর্ক করবি না, আমার মেজাজ খারাপ হচ্ছে।
রাগারাগির মাথায় মায়াও একটা অভাবীয় কথা বলে ফেলল হৃদকে। আমি কিছু বললে আপনার মেজাজ গরম হয়ে যায়, আর আপনি যেসব করেন তখন মানুষের কষ্ট লাগে না? না। কেন? আমার বাবা আপনার কাছে মেয়ে বিক্রি করে দিয়েছিল যে আমি আর বাপের বাড়ি যেতে পারবো না, এমন কিছু? আমার পরিবারকে ক্ষমা করতে না পারলে সেই পরিবারের মেয়ের সাথে কিভাবে শোন? তখন ঘৃণা লাগে না ছুতে? ঠাস। হৃদের শক্ত হাতের থাপ্পড়ে মায়া ছিটকে পড়ল খাটের কিনারায়। অল্পের জন্য মায়ার কপাল ফাটেনি, হাটের কোনায় লেগে। তবে মায়ার ঠোঁট কেটেছে। হৃদ মায়াকে থাপ্পড় দিয়েও রাগ কমেনি। সোফার টেবিল তুলে ছুঁড়ে মারল কালো বড় টিভিটার উপর। বিকট শব্দে অসংখ্য কাচের টুকরোর ন্যায় ভেঙে পড়ল সব। হৃদ গর্জে উঠে মায়াকে বলল, হৃদ খান ছুঁয়েছে বলে তোর এত দেমাগ? যাহ, ছোবো না আর। যে নারী স্বামীর সম্মান বুঝে না, সেই নারীর প্রয়োজন নেই এই হৃদ খানের। তুই তোর নোংরা শরীর নিয়ে বেরিয়ে যাবি আমার ঘর থেকে। তোর সাথে সংসারের মায়েরে বাপ। হৃদ তপ্ত রাগে অগ্নিশিখা নিয়ে বেরিয়ে যায়। মায়া অঝোর ধারায় ফুপাতে লাগে। হৃদের রাগ বেশি মায়া জানে। রাগারাগিতে মায়া চুপ করে গেলে হয়তো হৃদও চুপ করে যেত। মাথা গরম থাকায় মায়াও রাগ সহ্য করে নিতে পারেনি, আর তাতে দুজনের সম্পর্কে ফাটল ধরে। জেদি মায়া হৃদের সাথে রাগ নিয়ে আরেকটা ভুল কাজ করলো, বাসা থেকে বেরিয়ে গিয়ে। কোথায় গেছে কেউ জানে না, জানার কথাও না। সুফিয়া খান মনে করেন মায়া হৃদের সঙ্গে হৃদের বাড়িতে আছে। হৃদও সারাদিন রাগের মধ্যে রাতে বাড়ি ফিরে তখন ওর ঘরটা ভাঙচুর দেখে লোক লাগিয়ে পরিষ্কার করলো। তারপরও মায়ের খোঁজ করলো না, কারণ হৃদের ধারণা মায়াকে হয়তো সুফিয়া খান এসে নিয়ে গেছে। যেহেতু আজ সকালে মায়া বলেছিল মায়াকে নিতে সুফিয়া খান আসবে। এই ধারণায় গোটা একটা দিন গেল, রাত পোহালো। মায়ার সন্ধানে পরের দিন 12টার দিকে সুফিয়া খান এলো হৃদের বাড়িতে। খালি বাড়িতে মায়াকে দেখতে না পেয়ে তিনি সার্ভেন্ট ডেকে বললেন, তোমাদের ম্যাডাম কোথায়? হৃদের বাসায় একজন শেফ আর একজন বয়স্ক লতিফা থাকে। তার পাশাপাশি রান্নাবান্নার বাজারজাত করার একটা ছেলে আছে, রানা। সুফিয়া খান তিনজনকে ডাকলো। লতিফা বলল, বড় ম্যাডাম, আমি কাল বাইত গেছিলাম, আইসি আইজ সোহালে। এই লেগা কইতে পারুম না সুডো ম্যাডাম কই আছে। তয় সুডো ম্যাডামরে আমি এইখানে আইয়া পাইছি না, সুডো ম্যাডাম এই বাইত নাই। আচ্ছা, এই কথাটার অর্থ হচ্ছে, বড় ম্যাডাম আমি কাল বাড়িতে গেছিলাম, আসছি আজকে সকালে, এজন্য বলতে পারবো না ছোট ম্যাডাম কই গিয়েছে। তবে ছোট ম্যাডামকে আমি এখানে এসে পাই নাই, ছোট ম্যাডাম এই বাড়িতে নাই। এই কথাটা হচ্ছে আঞ্চলিক ভাষায় ছিল, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য আমি আবার ট্রান্সলেট করে দিলাম। তারপর হচ্ছে, চলো গল্পে ফিরে আসি। তোমাদের স্যারের সাথে গেছে তাহলে? কইতে পারুম না বড় ম্যাডাম। আপনারা কেউ কিছু বলতে পারবেন? শেফ হানিফ সেই একই ভঙ্গিতে মাথা নাড়ল, জানে না বলে। শিক্ষিত হানিফ শুদ্ধ ভাষায় বলল, ম্যাডাম কাল সকালে আমি রানাকে নিয়ে বাজার করতে গিয়েছিলাম, সেজন্য মায়া ম্যাডামের কথা বলতে পারবো না। তবে কাল থেকে আমরাও মায়া ম্যাডামকে এই বাড়িতে দেখিনি, হয়তো স্যার বলতে পারবেন। আচ্ছা যান আপনারা। লতিফা, আমাকে একটা কফি দাও। জি ম্যাডাম। সুফিয়া খান হৃদকে কল মিলালো। স্বাভাবিক ধরে নিল মায়া হৃদের সঙ্গে আছে কোথাও। যেহেতু তিনি আজ চট্টগ্রামে ফিরে যাবেন, তাই মায়াকে আশুগঞ্জ পাঠিয়ে দিয়ে যাবেন। হৃদ সুফিয়া খানের কল রিসিভ করতে সুফিয়া খান বলল, মায়াকে বাসায় পাঠাও হৃদ, আমি অপেক্ষা করছি। অসময়ে হৃদ কাজে ব্যস্ত। অফিসে ডেস্কে বসে ল্যাপটপে নতুন প্রজেক্টের কাজ দেখছিল। মায়ের কথায় হৃদ বিরক্তিকর গলায় বলল, আম্মু বিরক্ত করো না, ব্যস্ত আমি। গম্ভীর সুফিয়া খানের কপাল কুঁচকে গেল। অসন্তুষ্ট গলায় বললেন, হৃদ তুমি জানো অপ্রয়োজনীয় কথাবার্তা আমি বলি না। মায়াকে দিয়ে যাও, আমি তোমার বাড়িতে বসে আছি, লেট করবে না। আমাদের বেরোতে হবে। মায়াকে আশুগঞ্জ নামিয়ে আমি চট্টগ্রাম ফিরবো। আমার কাছে হৃদ নেই। নেই মানে? কোথায় গিয়েছে ও? তোমার বাড়িতেও নেই? কালও তোমার বাসায় যায়নি? না। মায়ের কথায় এবার হৃদের টনক নড়ল। হৃদের জানা মতে মায়া কাল সকালে বেরিয়ে গিয়েছিল। যদি সুফিয়া খানের বাড়িতে না যায় তাহলে কোথায় গিয়েছে? শিট।
হৃদ দৌড়ে বেরিয়ে গেল। হৃদকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখে আসিফও পিছনে দৌড়ালো। আচানক হৃদ কল কেটে দিতেই সুফিয়া খান বুঝলো মায়া নিখোঁজ। তিনি তৎক্ষণ তিনি তৎক্ষণাৎ আরিফকে কল মিলাতে আরিফ বেশ স্বাভাবিক ন্যায় সুফিয়া খানের কলটা রিসিভ করলেন। যেহেতু সুফিয়া খানের সাথে মায়ার বিয়ের ব্যাপারে প্রায় কথা হয়, আরিফের বলতে গেলে আবার বলি, যেহেতু সুফিয়া খানের সাথে মায়ার বিয়ের ব্যাপারটায় প্রায় কথা হয় আরিফের, বলতে গেলে রোজ। আজ মায়াকে আশুগঞ্জ দিয়ে যাওয়ার কথা, বিষয়টা মাথায় রেখে আসিফ সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আন্টি। সুফিয়া খান তাড়াহুড়া না করে বরং গাম্ভীর্যতা নিয়ে সালামের উত্তর দিয়ে বলল, মায়া গিয়েছে তোমাদের বাড়িতে? মায়া? না তো আন্টি, আসেনি। কেন, কি হয়েছে? মায়া তো আপনার সাথে আসার কথা ছিল আন্টি। আপনি বলেছিলেন মায়াকে আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন। তাহলে? আরিফকে অস্থির হতে দেখে তিনি বুঝলেন মায়া আশুগঞ্জে যায়নি। মায়ার পরিবারকে আপাতত মায়া নিখোঁজ হওয়ার বিষয়টা লুকিয়ে চতুর সুফিয়া খান বললেন, আসলে আমার সাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ আমার কাজ পড়ে যাওয়ায় মায়াকে আমি ড্রাইভারের সাথে পাঠিয়েছিলাম। হয়তো পৌঁছায়নি। পৌঁছালে আমাকে ইনফর্ম করবে, কেমন? জি আচ্ছা আন্টি। আরিফ কল কেটে সুফিয়া খান চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। মেয়েটা হঠাৎ কোথায় যেতে পারে কাউকে না জানিয়ে? নিশ্চয়ই হৃদ কিছু বলেছে। বলেছে বলেই মায়া বাড়ি ছেড়েছে। কিন্তু মায়া ওনার কাছে না গিয়ে কোথায় যেতে পারে এই অপরিচিত শহরে? নাকি ওনার কাছে যেতে গিয়ে মায়া পথ হারিয়ে কোনো বিপদে পড়েছে? সুফিয়া খানের শক্ত মনে আড়ালে ওনার মাতৃত্বের মনটা ভয়ে কুঁদাচ্ছে। মায়া ২৪ ঘন্টার উপরে নিখোঁজ। বাইরে মানুষের মতন দেখতে হিংস্র পশুর অভাব নেই। তারা নারীর গন্ধে খুঁজে বেড়ায়। আল্লাহ না করুক মায়া কোনো অমানুষের হাতে না পড়ুক। প্রচন্ড অস্থিরতায় সুফিয়া খান ঘর থেকে বেরোলো। গেটে দুজন দারোয়ান দাঁড়িয়ে। তারা নিশ্চয়ই বলতে পারবে মায়া কখন বের হয়েছিল কাল। তিনি মায়ার খোঁজে গেটের পাহারাদার দুজন ডেকে প্রশ্ন করে বললেন, আপনার ম্যাডাম কাল কয়টার সময় বাসা থেকে বেরিয়েছিল কিছু বলতে পারবেন? মুন্না আর ইকবাল দুজন গেটের পাহারাদার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে খানিকটা ইতস্ততায় মুন্না বলল, ম্যাডাম, ছোট ম্যাডাম রে আমরা কেউ বাইর হইতে দেখি নাই। দেখো নাই মানে? গেট পাহারায় তোমরা ছিলে, তাহলে তোমাদের চোখের উপর দিয়ে একটা মেয়ে হাওয়া হয়ে গেছে? নাকি তোমরা গেট পাহারায় ছিলে না? শক্ত চলে কথায় ভয় পেয়ে গেল দারোয়ান দুজন। তারা দুজন মাঝে মধ্যে একটু আধটু সময় দিনের বেলা ঘুমিয়ে যায় বসে বসে। তখন যদি সেই সুযোগে ওদের ম্যাডাম বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে ওরা বলতে পারবে না। দুজনকে চুপ করে থাকতে দেখে সুফিয়া খান রাগে দাঁত পিষল। হাতে ফোনটায় কারো নাম্বার ডায়াল করতে করতে বলল, তোদের দুজনকে আমি পুলিশে দিব। তোদের পাহারা দেওয়ার অবস্থায় একটা মেয়ে কিভাবে বাসা থেকে বেরিয়ে যায় সেই কৈফিয়ত তোরা আমাকে দিবি। ছেলে দুটো দৌড়ে এসে সুফিয়া খানের পায়ে পড়ে আহাজারি করে বলল, ম্যাডাম আমগরে মাফ কইরা দেন। আমরা কেউ বুঝবার পারি নাই ছোট ম্যাডাম চইলা যাইব। ম্যাডাম আমগরে মাফ কইরা দেন, আর এমন হইব না। চলবে। আসসালামু আলাইকুম। এই যে গল্পটা, এখানে আমি তো মানে লিখাটা অনেক বানান ভুল আছে, ঠিক আছে? যেমন জায়ের জায়গায় যাই লিখা দেন, একার আকার এরকম অনেক মানে ভুল আছে। তো আমার পড়তে একটু প্রবলেম হচ্ছে। তো পড়ার মাঝখানে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হয় বা আমার যদি ভুল হয়ে থাকে, প্লিজ তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পারছো। তো এজন্যই। আর আমি মাঝখান দিয়ে খুব অসুস্থ ছিলাম, এই জন্য আমি ভিডিও আপ দিতে পারি নাই। এখনো আশা করি তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো যে আমি অনেক অসুস্থ, এখনো সিক। তাও ভাবলাম যে না, একটা ভিডিও দিই। তো যদি ভিডিওটা ভাল লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কোন উপন্যাস শুনতে চাও বা কোন গল্প শুনতে চাও, তাহলে আমাকে বলতে পারো। আমি চেষ্টা করবো সেটা তোমাদের সামনে তুলে ধরার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।